দেখতেছো? হ্যাঁ, মানে স্টার্ট হয়নি, লোড হচ্ছে। হ্যাঁ, স্টার্ট হয়েছে। আচ্ছা, ফুল স্ক্রিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফুল স্ক্রিনই তো আছে। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করি তাহলে। গত গত আচ্ছা। ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে সরল দোলক, সরল দোলকের বিভিন্ন অবস্থান, লিফটে লিফটে সরল দোলক রাখলে কি মানে তার দোলনকালের কি পরিবর্তন হয় সেটা দেখছিলাম। আজকে আমরা সরল দোলকের বিশেষ একটা দোলক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। আচ্ছা, আচ্ছা। সেকেন্ড দোলক হচ্ছে একটা সরল দোলকের মতো। তাহলে এটার বিশেষত্বটা কি? সেকেন্ড দোলকের বিশেষত্বটা হচ্ছে এর প্রথম, দেখো স্লাইডে, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে 2 সেকেন্ড দোলনকাল বলতে কি বোঝায়? দোলন, এই ডানের চিত্রটা দেখো, ডানের চিত্রটাতে ধরো এক সাইড থেকে চিন্তা করি, যদি আমি বাম সাইড থেকে চিন্তা করি তাহলে বাম সাইড থেকে সেটা ডান সাইডে এবং বাম সাইডে আসতে সর্বমোট 2 সেকেন্ড লাগে। ঠিক আছে? হুম। আচ্ছা, তো এখান থেকে একবার এখানে গিয়ে, এখান থেকে একবার এখানে গিয়ে আবার এখানে আসতে 2 সেকেন্ড লাগে, তাহলে অর্ধেক যেতে তার কত সময় লাগবে? হ্যাঁ, হ্যালো। অর্ধেক যেতে তার কত সময় লাগবে? আর মাঝখানে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এখান থেকে এখানে যেতে কয় সেকেন্ড লাগে? আচ্ছা, আমি আবার বলি, ধরো বাম সাইড থেকে শুরু করছি, পুরাটা গিয়ে আসতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে অর্ধেক যেতে তার কত সময় লাগবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আচ্ছা, এই অর্ধেক যাওয়াটাকে বলে একটা অর্ধদোলন বা একটা টিক বা একটা আচ্ছা। বিট বা 1 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই বাম থেকে ডানে আবার বামে আসতে সেই 2টা বিট, কয়টা বিট? 2টা বিট। 2টা বিট বা 2 সেকেন্ড। হুম। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে কোনো একটা দোলকের, ধরো যে কোনো একটা সরল দোলকের যদি বলি দোলনকাল 98 সেকেন্ড। হ্যালো, হুম। শুনতেছো? হ্যাঁ, তাহলে হচ্ছে যে শুনতেছি। সে কয়টা টিক দিবে মোট? 98টা দোলন। টিক দিবে। 98, হ্যাঁ। ঠিক আছে? হুম। আচ্ছা, যেহেতু 1 সেকেন্ড মানে দোলনকাল 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে 2টা টিক দেয়। তাহলে হচ্ছে যে আবার যদি এভাবে বলি উল্টা ভাবে, যে ধরো আহ যদি প্রশ্নে যদি বলা থাকে যে সে 9টি টিক দেয় বা 10টি টিক দেয়, হ্যাঁ, হুম। তাহলে তার দোলনকাল কত? 9 বা 10 যতগুলো টিক দিচ্ছে। হ্যাঁ, যতগুলা টিক দিচ্ছে। আচ্ছা, এটা একটু একটু চিন্তা করো, আবার যদি বলে প্রশ্নে এই যে অর্ধদোলনের কথা, তখন যদি বলে 9টি অর্ধদোলন দেয়, তাহলে হচ্ছে তার এই দোলনকাল কত হবে? 18। 18। 9টি হ্যাঁ, ঠিক আছে। আর যদি বলে 9টি বিট দেয়, তাহলে তার দোলনকাল কত? ওই 9, তাহলে 9। হ্যাঁ, 9। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসি। আচ্ছা, এই সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি দোলনকালের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। ওকে? আর এখানে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা হচ্ছে নিট ত্বরণ। মানে এটা এটা আচ্ছা। কোনো যে জি না, এটা হচ্ছে নিট ত্বরণ। পুরা সিস্টেমে মোট কত ত্বরণ কাজ করতেছে, সব সব ত্বরণের লব্ধি এটা। আচ্ছা। আর এটা তো এটা এলটা তো হচ্ছে যে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ। ঠিক আছে?
এই এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, আর টোয়াইস পাই তো টোয়াইস পাই। আচ্ছা আচ্ছা, তাহলে সেকেন্ড দোলক কি যদি প্রশ্নে বলে, তাহলে হচ্ছে যে দোলনকাল যদি 2 সেকেন্ড হয় যে কোনো সরল দোলকের, তাকে বলে সেকেন্ড দোলক। ওকে। আচ্ছা। আর এর কার্যকরী দৈর্ঘ্যের সমীকরণ, কার্যকরী দৈর্ঘ্যের সমীকরণ বলতে কি বোঝায়, মানে হচ্ছে যে তার কার্যকরী দৈর্ঘ্য বলতে বোঝায় যে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ওই ববের ব্যাসার্ধ, মানে বেসিক্যালি এল বের করতে হবে, ঠিক আছে। তো তুমি এখানে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড বসায়ে এলটা বের করতে পারবা না? দেখো সব জানা আছে তোমার, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড বসাবা, টোয়াইস পাই জানো, এল বের করতে হবে, আর জি তো তোমার জানাই আছে, ঠিক আছে। ওখান থেকে এল বের করে দেখলাম যে 0.9939, তাহলে হচ্ছে সেকেন্ড দোলকের ক্ষেত্রে যদি আমি একটা সেকেন্ড দোলক বানাতে যাই, তাহলে হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য অবশ্যই কত হইতে হবে, 0.9939। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, যে সেকেন্ড দোলকের যে টিক টিক শব্দ হয় সেটা কি আমরা কানে শুনতে পাবো কিনা, বা এটা আমাদের শ্রাব্যতার সীমার মধ্যে পড়ে কিনা। ওকে। আচ্ছা। এখন দেখো আমরা জানি যে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কি, এই যে দোলনকালের বিপরীত রাশি, ঠিক আছে। এখন যদি আমরা জানি যে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড বসায় দেখলাম যে তার কম্পাঙ্ক আসছে 0.5 হার্জ, আর আমরা জানি শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। তাহলে বলো তো যে সেকেন্ড দোলকের যে টিক টিক শব্দটা হবে সেটা কি আমরা শুনতে পাবো? হ্যাঁ, যেহেতু এটা 20 থেকে 20,000 হার্জের আমাদের মধ্যে, শ্রাব্যতা সীমার নিচে। হ্যাঁ, তাহলে এরকম যদি একটা প্রশ্ন থাকে, ধরো সেকেন্ড দোলকের কথা, মানে এটা যদি তোমার নৈর্ব্যক্তিকে আসতে পারে, ধরো সেকেন্ড দোলকের এটা শুনতে পারে কিনা, তাহলে তুমি যেহেতু তুমি আনসারটা জানো তাহলে বলে দিতে পারবা। কিন্তু যদি যে কোনো একটা সরল দোলকের কথা বলা থাকে যেটার এই যে কম্পাঙ্ক তুমি জানো না, তাহলে তোমাকে কম্পাঙ্কটা বের করে নিতে হবে, ঠিক আছে। পারবা তো? ওই যে দোলনকাল বের করে নিবা, দোলনকালের বিপরীত রাশি বের করবে। তাহলে আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা, আচ্ছা একটু দেখো, এই যে গত ক্লাসে আমরা মেইনলি হচ্ছে যে একটা সরল দোলক ছিল, সেই সরল দোলকটা যে লিফটে থাকলে কি হবে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। আর এখন আমরা সরল দোলকটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋতুতে। ধরো একটা দোলক আছে যেটা পাহাড়ের উচ্চতায় নিয়ে যাব একবার, সেটাকে একবার খনির অভ্যন্তরে নিয়ে যাব, আরেকবার গ্রীষ্মকালে সেই কিরকম আচরণ করবে, আরেকবার শীতকালে কিভাবে কিরকম আচরণ করবে, আর একটা হচ্ছে অবস্থানের, শুধুমাত্র অবস্থানের পরিবর্তনের জন্য তার কি চেঞ্জ হবে দোলনকালের, সেটা আমরা দেখব। তাহলে এখানে 5টা জিনিস দেখো, একবার হচ্ছে পাহাড়ের উপরে নিয়ে যাব, আরেকবার হচ্ছে যে খনির ভিতরে নিয়ে যাব, আরেকবার হচ্ছে গ্রীষ্মকালে, আরেকটা হচ্ছে শীতকালে, এবং লাস্ট হচ্ছে অবস্থানের পরিবর্তনের জন্য। আচ্ছা, এখন একটু থিওরি টাইপস এর কথাবার্তা হবে, তো বেশি বোরিং যাতে না ফিল করো সেটাই। আর হচ্ছে লাস্টে এটার উপরে হচ্ছে একটা পরীক্ষা থাকবে, ঠিক আছে, তাই একটু মনোযোগ দাও। আর হচ্ছে একটা সারপ্রাইজ থাকবে, হচ্ছে যে লাস্টে পরীক্ষার মার্কসটা জাহাঙ্গীর কাছে পাঠানো হবে। অবশ্যই, তাহলে আমি দিচ্ছি না পরীক্ষা। থ্যাঙ্কস ফর লেটিং মি নো। না না, এরকম করিও না। না না, অবশ্যই না। আচ্ছা দেখো, শুরু করি। তো দিবই না, এনাফ মেন্টাল প্রেসার আছে অলরেডি, নতুন করে আর লাগে না। আচ্ছা ঠিক আছে, আর দিব না। আচ্ছা তাহলে শুরু করি। ফার্স্টে হচ্ছে যে আমি পাহাড়ের উচ্চতাটা বলার আগে সেকেন্ডটা দিয়ে শুরু করতেছি, যেটা হচ্ছে খনির অভ্যন্তরে। তো আমি একবার চিন্তা করব, সরল দোলকটা আছে ভূপৃষ্ঠে, তারপরে তাকে কি কোথায় নিয়ে যাব, খনির অভ্যন্তরে নিয়ে যাব। আচ্ছা, তোমাকে এখানে চিন্তা করতে হবে যে আমার সূত্রটা ছিল যে টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। এখন খনির অভ্যন্তরে নিয়ে যাওয়ার কারণে আমার কোন রাশিটাতে চেঞ্জ আসবে বলো তো একটু এখানে।
কোন রাশিতে চেঞ্জ আসবে? হ্যাঁ, এখানে কয়টা রাশি বলো তো এই সূত্রে? 3, তিনটা রাশি, একটা হচ্ছে কি কি বলো? পি, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে জি। হ্যাঁ, এখন আমি বের করতেছি কি, তাহলে আমার দুইটা রাশি অজানা আছে, এই দুইটা রাশির মধ্যে খনির অভ্যন্তরে নিয়ে গেলে আমার কোনটা চেঞ্জ হইতে পারে বলো তো? এল না জি? কোনের অভ্যন্তর জি চেঞ্জ হবে। এল তো চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে যে না, আমি সেই দুইটাকেই ধরে নিব, যে একটা হচ্ছে ভূপৃষ্ঠে আছে সেটা তখন হচ্ছে G1, আর হচ্ছে খনির অভ্যন্তরে নিয়ে গেলে সেটা কি হবে, G2 হয়ে যাবে। তাহলে সেটা সেজন্য আমি দুইটার সমীকরণ লিখছি, একটা হচ্ছে যে G1 দিয়ে আর একটা হচ্ছে G2 দিয়ে। ঠিক আছে, এখন যদি আমি এই এটাকে 2 নাম্বার সমীকরণ, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ডিনোট করি এবং দুই নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে কি পাই, √G1 ডিভাইডেড বাই G2। ওকে, আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে যে G1 এর মান আর G2 এর মান ওই যে GM ডিভাইডেড বাই আর স্কয়ার, আর হচ্ছে G2 এর মান হচ্ছে যে যেহেতু ভিতরে চলে যাচ্ছি সেজন্য ভরটা কমে যাচ্ছে, সেজন্য এখানে এম প্রাইম হচ্ছে, আর হচ্ছে যেহেতু এইচ নিচে চলে যাচ্ছি সেজন্য আর মাইনাস এইচ হচ্ছে। তো এখান থেকে আমি G1/G2 এর একটা মান পাচ্ছি, যেটা হচ্ছে যে আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। তো এটা আমি এখানে বসাই দিতে পারি যে T2/T1 সমান সমান √R/R-এইচ। ওকে, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এবার যদি আমি পাহাড়ের উচ্চতায় যাই, হ্যাঁ, পাহাড়ের উচ্চতায় গেলেও আমরা চিন্তা করবো যে আগের এখানে, স্লাইডটা কি সেম ছিল? না না না, এখানে হচ্ছে খনির অভ্যন্তরে গেলাম, আচ্ছা, না, হ্যাঁ বুঝছো। আর এখন হচ্ছে পাহাড়ের উচ্চতায়। এখন কি চেঞ্জ হ্যাঁ। হচ্ছে, এখনো চেঞ্জ হচ্ছে জি, জি চেঞ্জ হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, হুম। আগের মতো দুইটা ভাগ করে দিলে এটাই আসে রাশি G1/G2। তো আগের সাথে এটার তফাৎ হচ্ছে কি জানো, যদি আমি পাহাড়ের উপরে যাই আর খনির ভিতরে যাই, তাহলে যদি পাহাড়ের উপরে যাই তাহলে ভর, যে পৃথিবীর ভরের কোনো চেঞ্জ হবে না, এখানেও যে এম থাকবে এখানেও কি থাকবে, সেম এম থাকবে। কিন্তু যখন পাহাড় মানে ভূমির অভ্যন্তরে যাই, তখন হচ্ছে যেহেতু এর উপরের ভরটা আর অভিকর্ষজ ত্বরণে কাজ করে না, মানে অভিকর্ষজ বলে কাজ করে না, সেজন্য আমি এখানে এম প্রাইম নিচ্ছি। আচ্ছা। এখান থেকে আমি পাচ্ছি T1/T2 সমান সমান আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে খনির অভ্যন্তরে গেলে আমি পাচ্ছি যে আর T1/T2 ইজ ইকুয়াল টু √R/R-এইচ, আর এখানে কি পাচ্ছি, আর প্লাস এইচ বাই আর। আর প্লাস এইচ প্লাস, হ্যাঁ, এইচ বাই আর। আচ্ছা সূত্রগুলো একটু মনে রাখলেই হবে। আচ্ছা এবার দেখো গ্রীষ্মকালে, হুম। গ্রীষ্মকালে একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা প্রশ্ন দেখো, একটি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আমরা সেকেন্ড দোলক দিয়ে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে একটি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, এটা আমরা জানি। আর হচ্ছে হ্যাঁ। গ্রীষ্মকালে এর দোলনকালের কি পরিবর্তন হবে, ঠিক আছে, মানে নর্মালি হচ্ছে যে 2 সেকেন্ড, এখন হচ্ছে গ্রীষ্মকাল যদি আসে তাহলে তার দোলনকালটা কত হবে, মানে টি এখন চেঞ্জ হয়ে যাবে, আর এর হ্যাঁ। কার্যকর দৈর্ঘ্যের বা কি পরিবর্তন হবে। আচ্ছা আমরা জানি কি 1 সেকেন্ডে একটি টিক শব্দ করে, হুম। তাহলে আচ্ছা একদিনে কয়টা সেকেন্ড আছে, 86,400 সেকেন্ড আছে, তাহলে হ্যাঁ। 86,400 সেকেন্ডে সে কয়টা টিক শব্দ করবে বলতো? 86,400 86। টা। হ্যাঁ, প্রতি সেকেন্ডে একটা করে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে একটা করলে একদিনে হবে যে 86,400টা টিক দিবে। আচ্ছা এখন দেখো গ্রীষ্মকাল যদি আসে, এটা তো নর্মাল অবস্থায়, এটা হচ্ছে নর্মাল অবস্থায়, এখন যদি গ্রীষ্মকাল আসে তখন তার যে দোলকের যে কার্যকরী দৈর্ঘ্যটা ছিল বা সুতার দৈর্ঘ্য যেটা বলে, সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পাবে। কেন হচ্ছে যে গ্রীষ্মকাল হলে একটু এক্সপানশন তো হয়, তো হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াতে। আচ্ছা এখন দেখো সুতার দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, আমার সূত্রটা হচ্ছে কি, টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই √L/G না?
হ্যাঁ এখন দেখো এল এর সাথে এই যে টি এর সম্পর্ক কি? এল এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক না? হ্যাঁ আচ্ছা, হ্যান্ড রেইজ করছো, কিছু বলবা? এমনিতে এমনিতেই। আচ্ছা, নাসিতে একটু মনোযোগ দাও। যেহেতু এই যে, হ্যালো, শুনতেছো? হ্যাঁ শুনতে পাই তো আমি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু কার্যকরী দৈর্ঘ্যের সাথে যে পর্যায়কালের সম্পর্ক সমানুপাতিক, সেজন্য হচ্ছে যদি গ্রীষ্মকালে দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে দোলনকালও বৃদ্ধি পাবে। এটা বুঝছো? আচ্ছা হ্যাঁ যেহেতু টি, যেহেতু এল বৃদ্ধি পেলে টি বৃদ্ধি পাবে, আর টি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধীরে চলা। মানে আমার একটা সময় বেশি লাগতেছে, তাহলে আমি কি ধীরে চলি না? হ্যাঁ আচ্ছা, তো ধীরে চললে এখন আগে টিক দিত ৮৬,৪০০টা, এখন কি সেই টিক দিতে পারবে? এখন কিছুটা কম টিক দিবে না, যেহেতু ধীরে চলে। ধীরে চললে কমে যাবে তো ঠিক। হ্যাঁ, হ্যাঁ, সেহেতু এখানে ৮৬,৪০০ থেকে আমি ধরে নিচ্ছি যে এক্স সংখ্যক বিট কম দেয়। এটা আমি ধরে নিচ্ছি যে আচ্ছা এক্স সংখ্যক বিট কম দেয়, তাহলে হচ্ছে তার এখন বিট সংখ্যা হচ্ছে ৮৬,৪০০ মাইনাস এক্স। আচ্ছা আচ্ছা, এখন ৮৬,৪০০ মাইনাস এক্স, এই বিট গুলা সে এখন কত সেকেন্ডে দিবে? ৮৬,৪০০ সেকেন্ডে দিবে। আগে তো হ্যাঁ ৮৬,৪০০টা বিট দিত ৮৬,৪০০ সেকেন্ড। এখন ৮৬,৪০০ মাইনাস এক্স বিট দিবে ৮৬,৪০০ সেকেন্ড। আচ্ছা এখান থেকে আমি একটির জন্য বের করছি ঐকিক নিয়মে। দুইটির জন্য কেন বের করছি জানো? দুইটির জন্য বের করছি যেহেতু আমার যে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড ছিল, সেজন্য আমি দুইটির জন্য বের করছি, যেহেতু 2 সেকেন্ডে দুইটা বিট দেয়। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো গ্রীষ্মকালে এর পরিবর্তন হয়ে হয়ে যাবে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। আচ্ছা আচ্ছা, এখন যদি ধরো আমি তোমাকে বললাম এখানে সেকেন্ড দোলক না হয়ে অন্য কোনো একটা দোলকের কথা বললাম, অন্য যে কোনো একটা সরল দোলকের কথা বললাম, যেটার দোলনকাল হচ্ছে ধরো 6 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ সূত্রে কি চেঞ্জ আসবে বলো তো? মানে যদি কি কোনটাকে 6 সেকেন্ড বলে দাও। এখানে তো আমি সেকেন্ড দোলকের দোলনকাল জানি যে 2 সেকেন্ড। যদি আমি হুম এখন অন্য একটা দোলকের কথা চিন্তা করি, অন্য একটা সরল দোলকের কথা, সেটার দোলনকাল হচ্ছে 6 সেকেন্ড, শুধু দোলনকালটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে তার গ্রীষ্মকালে তার দোলনকালের যে পরিবর্তনটা হবে মানে টি টুটা, হ্যাঁ সেটা কত হবে? এই সূত্রে কি চেঞ্জ আসবে? জাস্ট ইনটু 2 এর জায়গায় হচ্ছে হ্যাঁ, 6 আসবে। 6 চলে আসবে। হ্যাঁ তাহলে সূত্রটা 6 কি গুণ হয়ে দাঁড়াচ্ছে? যাবে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে বলতো? ৮৬,৪০০ ইন্টু যত সেকেন্ড তত, সেটাকে যদি আমি ধরো এন দিয়ে প্রকাশ করি, তাহলে ৮৬,৪০০ ইন্টু এন ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। পারবো তো? বুঝছো? 400 ইন্টু এক্স, না, ৮৬,৪০০ ইন্টু এন। এন, এই দোলনকালটাকে হ্যাঁ আমি এন বলতেছি, বা তুমি টি দ্বারা প্রকাশ করতে পারো, তাহলে টি লেখো এখানে। ঠিক আছে? বুঝছি। ৮৬,৪০০ ইন্টু টি ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। হ্যাঁ এটা এটা গেল কি গ্রীষ্মকালের কথা। হ্যাঁ আচ্ছা, এবার যদি আমরা ধরি শীতকালের কথা, তাহলে দেখো আগে ছিল 2 সেকেন্ড, এখন শীতকালে কি হচ্ছে? গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হচ্ছে, আচ্ছা গ্রীষ্মকালেরটা এখনো শেষ হয় নাই। আগে ছিল 2 সেকেন্ড, গ্রীষ্ম মানে পরিবর্তিত হচ্ছে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। ঠিক আছে? এখান থেকে আমি ওই যে দুইটা সমীকরণ থেকে যে ডিভাইডেড বাই করে যদি এটা পাই L2 বাই L1, এখানে জি হ্যাঁ ফিক্সড। আচ্ছা, আগের সূত্রে মনে আছে এখানে কি ছিল? এল ফিক্সড ছিল, সেজন্য এল কাটাকাটি চলে গেছে, সেজন্য G1 আর G2 ছিল।
হ্যাঁ যেহেতু পাহাড়ের উচ্চতায় আর খনির অভ্যন্তরে জি চেঞ্জ হয়। আর গ্রীষ্মকালে তো জি আমি একই অবস্থানে আছি, মানে একই অবস্থানে থাকার কারণে এখানে জিটা তো চেঞ্জ হচ্ছে না, সেজন্য শুধু কি চেঞ্জ হচ্ছে, এলটা চেঞ্জ হচ্ছে। তাহলে টি হ্যাঁ ওয়ান বাই টি টু সমান সমান রুট ওভার এল টু বাই এল ওয়ান। আর এখানে টি ওয়ান আর টি টু এর মানগুলো বসাইছি, আর ডান পাশে এল টু বাই এল ওয়ান। L2 by L1, হ্যাঁ। এখন দেখো শীতকালে কি চেঞ্জ হবে। শীতকালে নর্মালি তো 2 সেকেন্ড থাকে, শীতকালে চেঞ্জ হয়ে যাবে যে উল্টা কেস। শীতকালে কি হয়, সুতার দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে হলে এল কমে যাবে, এল কমলে টি কমবে, টি কমলে হ্যাঁ যেহেতু আমার সময় কমে যাচ্ছে সেজন্য আমি দ্রুত যাব, দ্রুত চলবো। আর দ্রুত চলার জন্য আমাকে কি করতে হবে, আগে ধরো ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০টা বিট দিত, আর এখন ৮৬,৪০০ হ্যাঁ সেকেন্ডে বেশি বিট দিবে, তাহলে কি হবে, প্লাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই দেখো এখন আমি 4টা সূত্র আমি বলতে পারি যে পাহাড়ের উপরে গেলে কি চেঞ্জ হবে, খনির অভ্যন্তরে কি সূত্র হবে, গ্রীষ্মকালে কি সূত্র হবে, শীতকালে কি সূত্র হবে। ঠিক আছে, আর এখানে আমি এন হ্যাঁ বসাইছি। এন বসাইছি মানে হচ্ছে যে যদি সেকেন্ড দোলক না বলে অন্য কোনো দোলকের কথা বলে, তাহলে হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি যাতে। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা আচ্ছা আমি আজকের এই ইয়াটা একটু ছোট হয়ে গেছে। আর হচ্ছে তাহলে আমি লাস্টে 2টা এক্সাম নিব, তো তাই হচ্ছে একটু টাইম দিচ্ছি তোমাকে। সেটা হচ্ছে যে আম, এখন এক্সাম, তাহলে খাতা কলম আছে তোমার সামনে, যা আছে ক্যালকুলেটর। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর, আচ্ছা আগে হ্যাঁ আছে মনে হয়। আগে একটু স্পেশাল এক্সামটা দিয়ে আছে আসি, ঠিক আছে। আছে? হ্যাঁ, আগে একটু স্পেশাল আল্লাহ, তুমি যে কি এক্সামটা। মেন্টাল টর্চার করতেছো। একটু দাঁড়াও। এক্সাম কেন, রেকর্ড করতে হয় না। আচ্ছা